স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়, আলোচনায় থাকে, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই সারাদিনের খবরগুলো। আইনজীবীদের হট্টগোলের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 2 দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ আবারও ব্যাহত হয়েছে। 17 ডিসেম্বর আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ দিয়েছে আদালত। বেগম খালেদা জিয়া সহ কয়েকজন আসামি আজকে অনুপস্থিত, তাদের জন্য তারা সময়ের আবেদন করেছেন। আমরা এই সময়ের ব্যাপারে আপত্তি করেছি এবং মাননীয় আদালত এই সময়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তাদেরকে আগামী তারিখে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। প্রমাণ হয়ে গেল যে এই মামলা দুইটিতে তারা যে কোনো ভাবেই হোক না কেন তাকে কনভিকশন দেওয়ার জন্য বা প্রসিকিউশন ব্যস্ত হয়ে গিয়েছে, সরকার ব্যস্ত হয়ে গিয়েছে। রাজধানীর পল্টন থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। যশোরের সারসার নাভারণে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে আহত যুবলীগ কর্মী তুজামের মৃত্যু হয়েছে। এর জের ধরে উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বুড়িগঙ্গা রক্ষায় একযোগে 3 এলাকায় অভিযান চালানো হয়েছে। ঢাকার ওয়াইজঘাট, কদমতলী ও শ্যামপুরে গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক স্থাপনা। উচ্চ আদালতের নির্দেশে এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সংশ্লিষ্ট দপ্তর যারা দায়িত্বে থাকেন, আমরা আশা করছি ইতিপূর্বে যা ঘটেছে তার চেয়ে এইবার অন্যরকম ঘটবে, যে আমরা সবাই সিরিয়াস থাকবো যাতে করে এখানে কেউ এই অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার পরে অন্য কেউ যাতে আবার পুনরায় দখল করতে না পারে। সর্বনিম্ন খরচ 2,96,000 টাকা নির্ধারণ করে এবারের হজ প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর থেকে হজে যেতে আগ্রহী সবার জন্য নিবন্ধন করতে হবে অনলাইনে এবং থাকতে হবে মেশিন রিডেবল পাসপোর্ট। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঞ্জুর মোর্শেদ জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। মূলত গতকাল ছিল ক্যাবিনেট বৈঠক, সেখানে হজের যে বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া আরও একটি বিষয় ছিল যেটি আমরা বিভিন্ন দেখেছি, যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে একটি বোধহয় সিদ্ধান্ত হয়েছে। এই শীতকালের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে একটা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তাই তো নাকি জনাব ইকবাল সোবহান চৌধুরী? মিডিয়াতে তো সেভাবে এসছে, ক্যাবিনেটের মিটিংয়ের বরাত দিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটি প্রস্তাব গিয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটরদের যে মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব গিয়েছিল, সেটি ক্যাবিনেট অনুমোদন দেয়নি এবং প্রধানমন্ত্রী এলজিআরডি মিনিস্টারকে নির্দেশ দিয়েছেন এই মর্মে। খবর বিভিন্ন মিডিয়াতে গতকাল যে খবরগুলো মানুষের হাতে পৌঁছবে, সেই আগামীকাল পৌঁছবে, সেই কিছু পত্রিকা আমার হাতে এর মধ্যে এসছে, তারা কিন্তু কম বেশি সবাই এই খবরটিকে বড় করে তুলেছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট করেছে মুভ টু হোল্ড ডিসিসি পোস্ট ইন আর্লি 2015, মানে 2015 সালের প্রথম দিকেই আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আপনাদের কোনো প্রস্তুতি আছে আহমেদ আজম খান? দেখুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, নির্বাচন যখনই হোক না কেন তখনই কিন্তু যে রাজনৈতিক দল, নির্বাচনমুখী রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের সব সময়ের জন্যই কিন্তু প্রস্তুত থাকতে হয় যে সামনে যে কোনো সময় নির্বাচন আসবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ডিসিসি নির্বাচন নিয়ে আমরা কিন্তু গত 5 বছর দেখেছি, বর্তমান সরকারের আমলে এবং তার আগের এই সরকারের যে আগের রূপের সরকার, সেই আমলেও গত 5 বছর নির্বাচন দেবে করে নির্বাচন কিন্তু দেয়নি। ডিসিসি কিন্তু মেয়াদ শেষ হয়েছে বিএনপি সরকারের আমলে 2002 সালে। না,
তো 2002 সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচন হয়েছে, মানে প্রায় 12 বছর, এক যুগ। মেয়াদ শেষ হয়েছে 2007 সালে। 7-এ, অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে। এরপরে এই 2 বছর ফখরুদ্দিন মঈনুদ্দিন ডিসিসির নির্বাচন দেননি, এবং এই সরকারের আগের সরকারের যে রূপ 5 বছর তারাও দেয়নি। তখন এই সরকার বলছিলেন যে নাগরিক সুবিধা বৃদ্ধি করবার জন্যে এই ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগ করা হবে, তাতে করে নাগরিক সুবিধা আরো বৃদ্ধি পাবে। কিন্তু গত 5 বছর হয়ে গেছে, এই নাগরিক সুবিধা বৃদ্ধির নামে যে ওই সিটি কর্পোরেশনটা ভেঙে দেয়া হলো এবং 2 ভাগ করা হলো, সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল পর্যায়ের মানুষ অনুভব করছে যে বর্তমানে এই 2টি সিটি কর্পোরেশনে নাগরিক সুবিধা নাই বললেই চলে, এবং প্রাণান্তকর হয়রানির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশনের ভেতরে নাগরিকরা জীবনযাপন করছে। সেই ক্ষেত্রে আজকে যে কথাটা এসছে যে গত কালকে ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচনের জন্য সিদ্ধান্ত হয়েছে, এটা আমি মনে করি যে এই নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। তবে তার আগে আমি মনে করি যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন এবং আরও অন্যান্য নির্বাচন, এগুলো স্থানীয় সরকার হলেও গণতান্ত্রিক কর্মকাণ্ডেরই অংশ। সেজন্যই আমি মনে করি যে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মধ্য দিয়ে যদি এই সিটি কর্পোরেশন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন এবং সরকারের সকল কার্যক্রমগুলো পরিচালিত হতো, তাহলে মানুষ আরো বেশি স্বস্তি পেত এবং খুশি হতো। সেজন্যই আমি মনে করি কিন্তু উপজেলা নির্বাচনগুলি হয়েছে, সেখানে বিএনপি নিশ্চয়ই অংশগ্রহণ করেছে, আমি অস্বীকার করছি না। হ্যাঁ, আমি সেটা অস্বীকার করছি না। এই সিটি কর্পোরেশনের নির্বাচনেও এটা যেহেতু সংসদ নির্বাচন না বা সংসদের উপনির্বাচন না, সেই হেতু এই সিটি কর্পোরেশনের নির্বাচনেও বিএনপি অংশ নেয়ার সম্ভাবনাই বেশি। তারপরেও আমি মনে করি বা জনগণ মনে করে যে তার আগে যদি একটি নির্বাচিত সরকারের অধীনে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো হতো, সেটাই বোধহয় জনগণের বেশি চাওয়া পাওয়ার বিষয়। সেরকম কি কোনো সম্ভাবনা আছে? দেখুন, বারবার একই প্রশ্ন যদি করা হয়, নির্বাচিত সরকার বর্তমানে কি এটা কি নির্বাচিত সরকার নয়? তারা যেভাবেই দেখুন না কেন, নির্বাচন হয়েছে, নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি, সেটা তাদের ব্যাপার। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করেছেন, কেউ অংশগ্রহণ করেননি, সেটা যার যার রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমি নির্বাচনে অংশগ্রহণ না করলে সেটা নির্বাচন নয়, আর আমি নির্বাচনে অংশগ্রহণ করলে জিততে পারলে সেটি নির্বাচন, এই মানসিকতা আমাদের গণতন্ত্রকে কোনোদিন কিন্তু এগিয়ে নিয়ে যাবে না। আজম সাহেব বলেছেন যে জনগণ দেখতে চায়, জনগণ তো 5ই নির্বাচনও দেখতে চেয়েছিল যে সবাই মিলে নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং প্রধানমন্ত্রী, আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন, তিনি স্বয়ং এই নির্বাচনকে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে যেন অনুষ্ঠিত হয়, সেই জন্য তিনি তৎকালীন সময় যিনি প্রধান বিরোধী দলের নেত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছেন, নিজে টেলিফোন করেছেন এবং তাকে আহ্বান জানিয়েছেন যে আপনি নির্বাচনের প্রস্তুতির জন্য, এবং সেখানে যে ক্যাবিনেট, যে ইন্টারিম ক্যাবিনেট হবে, সেই ক্যাবিনেটে তিনি অফার করেছেন যে আপনাদেরও প্রতিনিধি আপনারা দিতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সব দিয়েছেন। এই বারবার একই জিনিস সবাই জানে, কিন্তু তারপরেও যখন বলা হয় যে নির্বাচিত সরকার, এবং আপনিও প্রশ্ন করলেন সেই ধরনের কোনো সম্ভাবনা আছে কি না, যারা নির্বাচন করেছেন তারা নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কথাটি সবাই বলেছেন। প্রধানমন্ত্রী বলতে হবে না, এটা প্রধানমন্ত্রীকেই বলতে হবে না, এটা সংবিধান বলে দিয়েছে। সংবিধান বলেছে যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংবিধান অনুযায়ী যেটি তারিখ, সেই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই, কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সীমানা সংক্রান্ত যে জটিলতা ছিল, সেই জটিলতা কিভাবে কাটলো সেই বিষয়টি জানবো। তার আগে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি।
পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে সীমানা সংক্রান্ত যে জটিলতা ছিল, আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বেশ কয়েক দফা নির্বাচনের মানে মাস ঘোষণা করেছে যে অমুক মাসে নির্বাচন হবে। সেই মানে গত প্রায় 5 বছর ধরে এই ধরনের হচ্ছে। এই দীর্ঘ জটিলতা এটা কাটলো কিভাবে? না, জটিলতা এখনো পুরোপুরি যে কেটেছে তাও নয়, তবে যেহেতু একটা নির্বাচনের নির্দেশ যখন হবে এবং প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে অনুরোধ করবে নির্বাচন করার জন্য। কারণ স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সরকারকে বলতে হবে ইলেকশন কমিশনকে নির্বাচন দেওয়ার জন্য, এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন একটি তারিখ নির্ধারণ করবেন এবং নির্বাচনের প্রস্তুতি তারা গ্রহণ করবেন। এবং পাশাপাশি যে এলাকা সীমানা নির্ধারণ যে বিষয়গুলো, সেগুলো আমার ধারণা যে নির্বাচনের প্রস্তুতি যখন চলবে তখন সেখানে অবশ্যই এই সীমানা নির্ধারণের সমস্যা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে সেগুলো তারা ঠিক করে নেবে। আর যেখানে সীমানা নির্ধারিত হবে না বা সমস্যা থেকে যাবে, সেখানে হয়তো এমন হতে পারে যে সেখানে হয়তো সেই স্থানটাতে সেই ওয়ার্ডটাতে নির্বাচন তখন হতে না, কিন্তু একটি জায়গাতে বা দুটি জায়গাতে সীমানা নির্ধারণের বিষয়টি যদি ঝুলে থাকে তাহলে তো পুরো সিটি কর্পোরেশনের নির্বাচন ঝুলে থাকতে পারে না। সেটাই। আর এই নির্বাচন না হওয়ার জন্য আপনি জানেন যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে ঢাকা শহর এবং নাগরিক সুযোগ সুবিধা, বেশ মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে নাগরিক সুযোগ সুবিধা থেকে। এই নির্বাচনটি হলে আসলে সেই সুযোগ সুবিধাগুলি নিশ্চিত হবে, মানুষের জনপ্রতিনিধিত্বশীল প্রতিনিধি থাকবে, তাই তো নাকি? যে আমি তার আগে একটু বলতে চাই, জনাব ইকবাল সোবহান চৌধুরী বলেছেন যে এই সরকার কি নির্বাচিত সরকার নয়। আমরা রাজনীতির টেবিলে, টকশোর টেবিলে আমরা অনেক যুক্তি দেখাতে পারি, কিন্তু আসলেই বিবেক তাড়িত হয়ে একেবারে নীতি নৈতিকতাকে যদি সামনে রেখে, বিবেক রেখে যদি বলি যে আসলেই কি এই সরকারটি নির্বাচিত সরকার, আসলেই কি এই সরকারটি গণতান্ত্রিক সরকার, যদি আমরা ঠিক এই নির্বাচনটাকে দুভাগে ভাগ করি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী 151টি আসন হলে সরকার গঠন করা যায়, তাহলে 154টি আসনে যেখানে নির্বাচন হয়নি তাহলে সরকারটি অনির্বাচিত হয়ে যায়। আর 146 আসনের নির্বাচন কিভাবে হয়েছে, কত